সকলকে নমস্কার জানাচ্ছি, প্রণাম জানাচ্ছি, শুভ সন্ধ্যা। মঞ্চে উপবিষ্ট ভারতীয় জনতা পার্টির যাদবপুর সাংগঠনিক জেলার সভাপতি সম্মাননীয় অধ্যাপক মনোরঞ্জন জোয়ারদার মহাশয়, সহ সভাপতি তুষার দা, আমাদের এই অঞ্চলের অভিভাবক এবং নেতা প্রমথ দা এবং অন্যান্য পদাধিকারীরা যারা বসে আছেন এইখানে এবং সকলে যারা উপস্থিত আসা যাওয়া করছেন এবং শুনছেন, আপনাদেরকেও নমস্কার জানাচ্ছি। আমি মঞ্চে বসে একটা কথা ভাবছিলাম, এই যে অবাধে আমরা বিচরণ করছি, অবাধে যাওয়া আসা করছি, আমরা বিচরণ করছি, পশ্চিমবঙ্গ বলে পশ্চিমবঙ্গ নামাঙ্কিত একটি ভূখণ্ড রয়েছে, একটি রাজ্য আমাদের রয়েছে এবং সেই রাজ্যে আমরা বিভিন্ন বাধা বিপত্তি সত্ত্বেও বসবাস করছি, আমরা রয়েছি, আমরা নিজেদের মতন করে জীবন যাপন করছি। তার যদি কিছু ভাগ এবং অন্যদিকে সিংহভাগ কৃতজ্ঞতা যদি কাউকে জানাতে হয়, তিনি হলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। তার জন্যে, তার দূরদর্শিতার জন্যে, তার নেতৃত্বের জন্যে, তার সংগ্রামের জন্যে পশ্চিমবঙ্গ গঠিত হলো, বাঙালি হিন্দু মাথা গোঁজার ঠাঁই পেল এবং আমরা, আপনারা, আমাদের আগের প্রজন্ম, আমাদের পরবর্তী প্রজন্ম পাকিস্তানে উদ্বাস্তু হওয়ার থেকে বেঁচে গেল। সেজন্য তাকে যখন আমরা স্মরণ করি, ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে, তাকে গত 70-72 বছর পশ্চিমবঙ্গের স্রষ্টা, পশ্চিমবঙ্গের জনক, তাকে ভুলিয়ে দেওয়া হয়েছে। কারা ভুলিয়ে দিয়েছে, কেন ভুলিয়ে দিয়েছে, সেই ইতিহাসের বিষয়, সে চর্চায় আমি একটু পরে আসব। কিন্তু আজকে যখন আমরা তাকে স্মরণ করছি, আমাদের মনে রাখতে হবে যে তিনি ছিলেন বলে পশ্চিমবঙ্গ গঠিত হলো, তিনি সংগ্রাম করেছিলেন বলে, দাবি রেখেছিলেন বলে আমরা বাঙালি হিসেবে মাথা উঁচু করে মাথা গোঁজার একটি ঠাঁই পেলাম। আমি আজকে বিশেষ করে সোনারপুর দক্ষিণের অগণিত মানুষকে, ভোটারদেরকে, সমর্থকদেরকে নতজানু হয়ে প্রণাম জানাচ্ছি, নমস্কার জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি যে তারা ভারতীয় জনতা পার্টি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পদ্ম ফুলের প্রতি তাদের আস্থা জ্ঞাপন করেছেন এবং আমাদের ভোটের সংখ্যা আরো বেশি বাড়িয়েছেন এবং আগামী দিনে সোনারপুর দক্ষিণ ভারতীয় জনতা পার্টি পদ্ম ফুলের হবে, এটা আমি সুনিশ্চিত। আমি সোনারপুর দক্ষিণের ভোটার, সমর্থক, জনমানুষকে হৃদয়ের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে 23শে জুন আমরা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির বলিদান দিবস পালন করি এবং আমি আপনাদের হয়ে ক্ষমা চাইছি। আজকে সারাদিন 1-2 খুঁজে বেরিয়েছি, খুঁজে দেখেছি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ভুলে গেছেন যে আজকে শ্যামাপ্রসাদ মুখার্জির বলিদান দিবস, ভুলে গেছেন। আমি সেই জন্য ক্ষমা চাইছি আপনাদের কাছে ওনার হয়ে। ওনাকে মনে করিয়ে দেবার কেউ ছিল না এবং তার মন্ত্রী পরিষদের অল্প বিদ্যা বলেই তারাও শ্রদ্ধা জ্ঞাপন করেনি। কিন্তু বলে রাখি, এই শ্যামাপ্রসাদ মুখার্জি যদি পশ্চিমবঙ্গ গঠন না করতেন এবং অবিভক্ত বাংলা যদি থাকতো, সেই অবিভক্ত বাংলায় এখন পরিষ্কার কথা পরিষ্কারভাবে বলা উচিত, অবিভক্ত বাংলায় বাঙালি হিন্দু সংখ্যালঘু এবং অবিভক্ত বাংলা যদি থাকতো, তাহলে অবিভক্ত বাংলা যদি থাকতো, প্রথমত সেই অবিভক্ত বাংলা কিন্তু ভারতবর্ষের অঙ্গ হতো না। জিন্নার ফন্দি
জিন্নাহর ষড়যন্ত্র, মুসলিম লীগের ষড়যন্ত্র ছিল বাংলাকে অবিভক্ত রেখে সম্পূর্ণ বাংলাকে পাকিস্তানে পাঠিয়ে দিতে, এবং সেই বাংলা যেই পাকিস্তানে চলে যেত সেই বাংলায় কলকাতাও থাকতো, বারুইপুরে থাকতো, সোনারপুরে থাকতো, কিন্তু পাকিস্তানে থাকতো, ভারতবর্ষে থাকতো। কিন্তু তর্কের খাতিরে যদি ধরেই নি যে অবিভক্ত বাংলা ভারতবর্ষে, স্বাধীন ভারতবর্ষে একটি অঙ্গরাজ্য হিসেবে থেকে যেত, সেখানে কিন্তু মুখ্যমন্ত্রী হতেন কোন হাকিম বা কোন মোল্লা। ডক্টর বিধানচন্দ্র রায়, প্রফুল্ল সেন, সিদ্ধার্থ শঙ্কর রায়, কমরেড জ্যোতি বসু, কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য এবং সুশ্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী হতে পারতেন না। তারা হতে পেরেছে কেন? পশ্চিমবঙ্গ গঠন হয়েছে, এবং পশ্চিমবঙ্গ যিনি গঠন করেছেন গত 50 বছর ধরে তাকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা, আপ্রাণ চেষ্টা হয়েছে। আপনাদের মনে আছে যে পাকিস্তানের দাবি যখন মুসলিম লীগ উঠিয়েছিল, সেই পাকিস্তানের দাবিকে সমর্থন করেছিল বামপন্থীরা, কমিউনিস্ট পার্টি। এই যে কমিউনিস্ট পার্টি আজকে দেয়ালে দেয়ালে রুচির কথা বলছিল, তারা জামানত গেছে কেন? মানুষ একেবারে রিজেক্ট করেছে। আমরা এনেছি তাতে দুঃখ নেই, কেন আমাদের ভোট পার্সেন্ট। ইলেকশন কমিশন কিছু বলবে না, ওটাকে ঠিক করে ম্যান করো। 1941 থেকে 47 তারা পাকিস্তানের দাবি মুসলিম লীগের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে, পায়ে পা মিলিয়ে, হাতে হাত মিলিয়ে সেই দাবি মানতে হবে, তার সংগ্রাম, তার আন্দোলন তারা করেছে। কলকাতা থেকে চট্টগ্রাম, নোয়াখালী থেকে মেদিনীপুর, যেখানে যেখানে বামপন্থীরা ছিল তারা সমর্থন করেছিল এই পাকিস্তানের দাবিকে। তাদের স্লোগান ছিল পাকিস্তানের দাবি মানতে হবে, তবেই ভারত স্বাধীন হবে, নাহলে তারা ভারতকে স্বাধীন হতে দেবে না। পাকিস্তান দিতে হবে, তাহলে ভারত স্বাধীন হবে। এবং এই বামপন্থীরা চেয়েছিল যে বাংলা ভাগ যাতে না হয়, কিন্তু সম্পূর্ণ বাংলা পাকিস্তানে চলে যায়। শ্যামাপ্রসাদ রুখে দাঁড়িয়েছিলেন, শ্যামাপ্রসাদ তার বিরোধিতা করেছিলেন। তিনি দেখতে পেয়েছিলেন যে পশ্চিমবঙ্গ নামক যদি রাজ্য না গঠিত হয়, বাঙালি হিন্দু সম্পূর্ণ জাতি উদ্বাস্তু হয়ে যাবে, শরণার্থী হয়ে যাবে, তাদের যাওয়ার কোথাও ঠাঁই থাকবে না, তাদের ভবঘুরে হয়ে ঘুরতে হবে সারা দেশে, সারা পৃথিবীতে, ইহুদিদের মতন তাদের অবস্থা হবে। তিনি রুখে দাঁড়িয়েছিলেন বলেই তার বিরোধিতা, শ্যামাপ্রসাদের বিরোধিতা বামপন্থীরা, কংগ্রেসীরা করেছিল। এবং আজকেও দাঁড়িয়ে বামপন্থীরা শ্যামাপ্রসাদের বিরোধিতা করে। কোথায় দাঁড়িয়ে করে? পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে করে। তারা রাজনীতি কোথায় করে? পশ্চিমবঙ্গে করে। পাকিস্তানে, পূর্ব পাকিস্তানে 47-এর পর রাজনীতি করতে গেছিল বামপন্থীরা, 1 মাসের মধ্যে সবকটাকে জেলে ঢুকিয়ে দিয়েছিল, এবং দপদপ করে 3 মাসের মধ্যে সব ফেরত এইখানে এসে আবার তারা গাজোয়ারি করে নিজেদের রাজনীতি আবার শুরু করেছে। পাকিস্তানে কমিউনিস্ট পার্টি শুনেছেন? আছে? নেই। ঝেঁটিয়ে বিদায় করে দিয়েছে পাকিস্তান। যত তাত্ত্বিক আলোচনা, যত থিওরি, যত বড় বড় কথা, সবাই পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে এবার এখান থেকে বিদায় হচ্ছে, জামানত যাচ্ছে। এবং সেই জন্য আজকের দিনটা তাৎপর্যপূর্ণ কেন? আজকের দিনে আমাদের সংকল্প, শ্যামাপ্রসাদ নিজের আত্মাহুতি কেন দিয়েছিলেন? বঙ্গ সন্তান, নিপাট বাঙালি ভদ্রলোক, তিনি গঠন করেছিলেন জনসংঘ। কোন বিদেশি গঠন করেনি জনসংঘ, ভারতীয় জনতা পার্টি। বাঙালি করেছিলেন একটি মাত্র দল, যে দলের গঠন করেছিলেন একজন বাঙালি। আমাদেরকে কি বলে? বাংলা বিরোধী। কারা বলে? যারা এমন একটি দলের শাখা প্রশাখা, যে দল গঠন করেছিল একজন ইংলিশম্যান, একজন ইংরেজ, তিনি গঠন করেছেন। এবং এই 23শে জুন 41 দিন কারাবাস, প্রায় নির্জন বাস, 11ই মে শ্যামাপ্রসাদকে অ্যারেস্ট করা হলো।
তার দরকার ছিল না। তিনি যখন অ্যারেস্টেড হলেন, তিনি তার ক্যারিয়ার, রাজনৈতিক ক্যারিয়ারের পিকে একেবারে, দক্ষিণ কলকাতার সাংসদ, প্রথম জনসংঘের সাংসদ পশ্চিমবঙ্গ থেকে, মানে কলকাতা থেকে 3 জন সাংসদ নির্বাচিত হয়েছিল। তখন কংগ্রেস টিটকিরি মারত, বামপন্থীরা টিটকিরি মারত। 3 জন সাংসদ নির্বাচিত হয়ে জনসংঘ 3% ভোট পেয়ে তবে থেকে আজ অব্দি জাতীয় দল হিসেবে ঘোষণা হলো জনসংঘের। শ্যামাপ্রসাদ তার পিক পলিটিক্যাল ক্যারিয়ারে, বিরোধী দল তাকে মেনে নিয়েছিল, বিরোধী দলগুলো তাকে মেনে নিয়েছিল, তাদের সর্বোচ্চ নেতা, সাংসদের ভেতরে সাংসদের বাইরে। কিন্তু এই যে আমার জন্মভূমি, তিনি শান্তিতে থাকতে পারেননি কেন? তিনি দেখলেন সুদূর কাশ্মীরে এমন একটি ষড়যন্ত্র হচ্ছে, কাশ্মীরকে ভারতবর্ষ থেকে আলাদা করে দেওয়ার ষড়যন্ত্র। এবং তিনি বুঝেছিলেন যে এই ষড়যন্ত্রের ফল দীর্ঘমেয়াদী, এই ষড়যন্ত্রের এফেক্ট দীর্ঘমেয়াদী, এবং এমন তার এফেক্ট হবে ভারতের স্বাধীনতা, ভারতের একতা, ভারতের অখণ্ডতা পর্যন্ত বিপন্ন হতে পারে। তিনি সেই জন্য তার বিরোধিতা করেছিলেন। প্রজা পরিষদ, জম্মু কাশ্মীরের দল, তারা আন্দোলন শুরু করেছিলেন এবং তিনি প্রথম সর্বভারতীয় স্তরের নেতা যিনি সেই আন্দোলনকে সমর্থন করেছিলেন। এবং শ্যামাপ্রসাদ সেই ডাক দিয়েছিলেন, এক দেশে দুটো বিধান, দুটো নিশান, দুটো প্রধান হতে পারে না। আমরা চাই এক নিশান, এক বিধান, এক প্রধান। সেই জন্য 2019 সালে যখন ধারা 370 বিলুপ্ত হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সেই এক দেশ, এক নিশান, এক বিধান কি চেয়েছিলেন তিনি? 6 মাস ধরে শ্যামাপ্রসাদ, নেহরু এবং শেখ আব্দুল্লাহর সাথে পত্রালাপ করেছিলেন। আমাদেরকে বলা হয় বামপন্থীরা আমাদের বোঝায়, তারা তো ইতিহাসের বোঝা তারা নিয়েছে। তারা বোঝায় যে শ্যামাপ্রসাদ গিয়ে হঠকারিতা করে সেখানে গিয়ে ঝাঁপিয়ে পড়েছিলেন, আমি কাশ্মীরকে আলাদা হতে দেব না। না, সত্যটা হলো 6 মাস ধরে তিনি পত্রালাপ, বার্তালাপ করেছিলেন নেহরু, শেখ আব্দুল্লাহর সাথে। এবং সেই চিঠিগুলো পড়লে দেখবেন তিনি বারবার বলছেন, এ শুধু হিন্দুরা চাইছে তা না, জম্মু কাশ্মীরের মুসলমানরাও চাইছে যে আমাদের এই ভারতবর্ষ থেকে আলাদা করে রাখা না হয়ে আমরা স্বাধীন ভারতবর্ষের সাথে সম্পূর্ণভাবে বিলীন হতে চাই। 6 মাস যখন এই পত্রালাপ ব্যর্থ হলো, তিনি তখন ঘোষণা করলেন যে আমি সত্যাগ্রহ দেব, আমি কাশ্মীরে যাব, শ্রীনগরে যাব। তার আগে তিনি বৈঠক করলেন শেখ আব্দুল্লাহর সাথে। এই দীর্ঘ বৈঠক, পত্রালাপ, কথোপকথনের পর তিনি সিদ্ধান্ত নিলেন যে না, আমি যদি না যাই, সর্বভারতীয় স্তরে এই আন্দোলনের সমর্থন হবে না, এবং আমি যদি না যাই, আগামী দিনে জম্মু কাশ্মীর পৃথক হয়ে গিয়ে পাকিস্তানের সাথে বিলীন হওয়ার একটি সম্ভাবনা থাকবে। এবং আমি এখানে আরেকটা কথা মনে করিয়ে দিতে চাইছি, যেহেতু আমরা বাঙালি এখানে বসে আছি সবাই পশ্চিমবঙ্গে, ত্রিপুরাকে তিনি বাঁচিয়েছিলেন। এই মুসলিম লীগ এবং বামপন্থীরা ত্রিপুরাকে পূর্ব পাকিস্তান, পূর্ব বাংলার সাথে বিলীন করে দেওয়ার ষড়যন্ত্র তারা শুরু করেছিল। শ্যামাপ্রসাদ আগরতলায় গিয়ে বিশাল জনসভা করে সেইখানকার ত্রিপুরার মহারাজার সাথে তার একটা খুব ভালো হৃদ্যতা ছিল। ত্রিপুরার মানুষের সমর্থনে তিনি সেখানে জনসভা করে সর্দার প্যাটেলের সহযোগিতায় সেই ষড়যন্ত্র তিনি রুখে দিয়েছিলেন। আজকে হিমন্ত বিশ্ব শর্মা প্রকাশ্যে বলেন যে শ্যামাপ্রসাদ ছিলেন বলে আসাম আলাদা হয়ে যায়নি ভারতবর্ষ থেকে, আসামেও ষড়যন্ত্র করেছিল মুসলিম লীগ, আসামকে আলাদা করে পূর্ব পাকিস্তানের সাথে জিন্নার নেতৃত্বে বিলীন করে দেওয়া। ভেবে দেখুন, একজন ব্যক্তিত্ব, তার দরকার ছিল না, কিন্তু মেম্বার অফ পার্লামেন্ট ছিলেন, দক্ষিণ কলকাতা থেকে খুব ভালোভাবেই থাকতে পারতেন। নতুন দল গঠন করেছেন, একটু সেটিং করে নিজের ক্যারিয়ার এগিয়ে নিয়ে যেতে পারতেন। সারা জীবন সেটিং এ বিশ্বাসী ছিলেন না। আপোষহীন মানসিকতা, এই আপোষহীন মানসিকতা সারা জীবনের বিভিন্ন সময় দেখা গেছে। তিনি শুধু বাংলার সৃষ্টি, পশ্চিমবঙ্গের সৃষ্টি করেননি, তিনি আসাম বাঁচিয়েছেন, ত্রিপুরাও বাঁচিয়েছেন, অর্থাৎ উত্তর পূর্ব ভারতকে তিনি আগলে রেখে দিয়েছিলেন। সেই জন্য আজকে যারা পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে বলে পৃথক রাজ্য, ইউনিয়ন টেরিটরি,
তাদের বিরোধিতা আমাদের করা উচিত। আমরা শ্যামাপ্রসাদের দল করি, আমরা তার অনুগামী, আমরা তার উত্তরাধিকারী। এই বাংলা আর ভাগ হবে না। এই বাংলা ভাগ করার যারা ষড়যন্ত্র করবে, সপ্তাহে বসে যারা ষড়যন্ত্র করবে উপরে উপরে, তাদের বিরোধিতা আমরা করব। 23শে জুন, 11ই মে তিনি যখন কাশ্মীর ঢুকলেন, এবং কি অবস্থা অদ্ভুত। তাকে প্রথমে কাশ্মীর ঢুকতে বাধা দেওয়া হলো, তাকে কাশ্মীর ঢুকতে বাধা দেওয়া হলো বলে যে তার পারমিট ছিল না বলে তিনি কাশ্মীর ঢুকতে পারবেন না। তারপর তাকে বলা হলো যে না, আপনি যেতে পারেন, আপনার পারমিট লাগবে না, আপনি কাশ্মীরে ঢুকতে পারেন। তিনি যেই জম্মুতে ঢুকলেন তাকে অ্যারেস্ট করা হলো, বলল যে তার উপস্থিতি এইখানে সাধারণ ল অ্যান্ড অর্ডারকে ডিস্টার্ব করবে বলে। তারপর 12 ঘন্টা তাকে জিপে বসিয়ে সেই জম্মু পাঠানকোট থেকে নিয়ে যাওয়া হলো শ্রীনগরে। 41 দিন বন্দী অবস্থায় ছিলেন, ভয়াবহ পরিস্থিতিতে ছিলেন। 41 দিনের মধ্যে 7 দিন জওয়াহরলাল নেহরু গেছিলেন কাশ্মীরে, শ্রীনগরে ছুটি কাটাতে। এই পুরো বংশের মধ্যে ছুটি কাটানোর একটি আদত আছে। নেহরু যেত শ্রীনগর, তার উত্তরাধিকারীরা যায় থাইল্যান্ড, কিন্তু ছুটি কাটায়। 7 দিন গিয়ে শ্রীনগরে থাকলেন। পরে যোগমায়া দেবী, শ্যামাপ্রসাদের মাতা, তিনি নেহরুকে পত্রে লিখছেন, যখন এনকোয়ারি চাইছেন নেহরুকে লিখছেন, তুমি বলেছিলে, তুমি আমায় চিঠিতে লিখেছিলে যে শ্যামাপ্রসাদের প্রতি তোমার বিশাল শ্রদ্ধা, তা তুমি যখন কাশ্মীরে গেলে, শ্রীনগরে 1 সপ্তাহ কাটালে, তোমার একবার মনে হলো না যে শ্যামাপ্রসাদ কেমন আছে, একবার দেখে আসবে তার সাথে? সেও তো তোমার সাথে তোমার মন্ত্রিসভার সদস্য ছিল, তোমার কলিগ ছিল, পার্লামেন্টের সদস্য, কিন্তু 7 দিন শ্রীনগরে থাকলো নেহরু, একবারের জন্য তার মনে হলো না শ্যামাপ্রসাদ কি অবস্থায় আছে, তাকে গিয়ে একবার দেখে আসে। এবং আপনারা জানেন যে কি পরিস্থিতিতে তাকে মৃত্যুবরণ করতে হলো। এমন এমন ইনজেকশন, এমন এমন ওষুধ দেওয়া হলো যে তার স্বাস্থ্যের পক্ষে হানিকারক। এমন ভাবে তার চিকিৎসা করা হলো, সে চিকিৎসা না করারই মতন। তাকে একটা সাধারণ ওয়ার্ডে, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী, সিটিং মেম্বার অফ পার্লামেন্ট, একটি সাধারণ ওয়ার্ডে তাকে রেখে দেওয়া হলো, সামান্য একটু অক্সিজেন দিয়ে, কোনো ওষুধপত্র কিছু না, কোনো ডাক্তার আসছে না, তাকে ফেলে রাখা হলো। এবং 23শে জুন ভোরবেলায়, আজকের দিনে তার মৃত্যু ঘটলো। কখন ঘটলো তার মধ্যেও একটি ঘোলাটে ব্যাপার রয়েছে। কেউ বলে রাত 2:30, অফিসিয়াল বিজ্ঞপ্তি দিচ্ছে ভোর 4টে। এবং সেই জন্যে এমন ভাবে তাকে রাখা হয়েছিল। যোগমায়া দেবী লিখছেন নেহরুকে, নেহরু তাকে লিখছেন যে আমিও তো জেলে থেকেছি, ওই জন্য আমারও একটু আইডিয়া রয়েছে ডিটেনশনে, অর্থাৎ বন্দী অবস্থায় থাকা কাকে বলে, মানে কতটা উদ্ধত্ত। যোগমায়া দেবী তার উত্তরে বলছেন যে আমি জানি তুমি জেলে ছিলে, এবং তুমি ব্রিটিশদের জেলে ছিলে, এবং তুমি যে জেলে ছিলে এটা আমাদের সবার জন্য একটি গর্বের ব্যাপার ছিল। কিন্তু আমার ছেলে স্বাধীন ভারতবর্ষের স্বদেশী সরকারের জেলে ছিল এবং সেখানে মৃত্যুবরণ করেছে। এর দায় কে? এবং এর দায় আমি তোমাকে সোজাসুজি করছি। একদিন তোমাকে ভারতবর্ষের মানুষের সামনে তার জবাব দিতে হবে এবং ঈশ্বরের কাছে তার জবাব দিতে হবে। অনেকবার ডক্টর বিসি রায়, অতুল্য ঘোষ, জয়প্রকাশ নারায়ণ, এইচ.ভি. কামত, এম.আর. জয়কর সবাই মিলে তখন ডিমান্ড করেছিলেন যে ইনকোয়ারি করা হোক শ্যামাপ্রসাদের মৃত্যুতে। কিন্তু সেই ইনকোয়ারি নেহরু করেনি। তিনি কেবলমাত্র বললেন যে আই এম স্যাটিসফাইড, আমি সন্তুষ্ট যে কোন রকম গাফিলতি হয়নি। উনি সন্তুষ্ট হলেন, ওনার সরকার সন্তুষ্ট হলো, ওনার দল সন্তুষ্ট হলো, এবং আজকে যারা নেহরু নেহরু করছে তারাও সন্তুষ্ট হলো। চিরকালের মতন তারা চুপ করে থাকে। এবং এই বামপন্থীরা তখন কোন উক্তি,
কোনো কথা বলেনি, তারা চুপ করেছিল। কেবলমাত্র হীরেন মুখোপাধ্যায় শ্যামাপ্রসাদের প্রতি তার গভীর শ্রদ্ধা নিবেদন করেছে। ৩৩ জন নিজের প্রাণ হারিয়েছিল এবং বলে কানাডার ইতিহাসে, এয়ার ইন্ডিয়ার ইতিহাসে সবচেয়ে বড় মাস কিলিং। সেজন্য শ্যামাপ্রসাদের বলিদান হচ্ছে আমাদের প্রতীক, এবং সেই প্রতীক, সেই বলিদান দিবস যখন আমরা পালন করব, আমাদের মনে রাখতে হবে যে ভারত বিরোধী তাকত, তারা বিদেশে সক্রিয়, দেশে তারা সক্রিয়। তাদের একটি লক্ষ্য, তাদের একটি পাখির চোখের লক্ষ্য হচ্ছে ভারতকে ভাঙো, বিভাজিত করো এবং এমন একটি সরকার ভারতে আনো যে সরকার দুর্বল, মুখ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেখেছেন, করেন। কেন করেন? তারা কি খুব দুঃখিত যে তৃতীয়বারের জন্য জিতে এসছেন? তো শত চেষ্টা করেও আটকাতে পারেন। এবং সেই জন্য শ্যামাপ্রসাদের বলিদান দিবস আরো বেশি প্রাসঙ্গিক আজকের দিনে দাঁড়িয়ে। আমি যখন ভাবি, এখন ভেবে দেখুন যে আজকে আনুষ্ঠানিকভাবে, অফিসিয়ালি শ্যামাপ্রসাদের স্মৃতিতে কোনো শ্রদ্ধার্ঘ্য দেওয়া হলো না এই রাজ্য সরকারের থেকে। আমরা রক্তদান শিবির করব হাজরায়, সেখানে প্রশাসনিক বাধা। এইখানে আমরা এই পথসভা করব, জেলা সভাপতিকে জিজ্ঞেস করতে পারেন, চন্দন শাহ বসে আছেন, জিজ্ঞেস করতে পারেন কত প্রশ্নের উত্তর তাদের দিতে হয়েছে, কতবার ঘুরতে হয়েছে। কেন? শ্যামাপ্রসাদের পশ্চিমবঙ্গে আমরা সভা করতে পারবো না তার স্মৃতিতে, তো কোথায় গিয়ে করব? ইসলামাবাদে না করাচিতে না ঢাকাতে গিয়ে করব? এই প্রশ্নটা আমাদের করা উচিত। নাকি পারমিশন আমাদের আলবাদার দেবে, জামাতুল মুজাহিদিন বাংলাদেশ দেবে, তারা দেবে, তারপর আমরা করব? সেই দিকেই কি আমরা এগোচ্ছি? শ্যামাপ্রসাদের পশ্চিমবঙ্গে যদি আমরা তার স্মৃতিতে কোনো প্রোগ্রাম, কোনো অনুষ্ঠান, কোনো সভা যদি করতে না পারি, তাহলে আমাদের দুর্দিন ঘনিয়ে এসছে। এবং আমি ভাবি কিভাবে রেখেছিল। যারা, আমি অনুরোধ করব যারা বাংলায় তার চিঠিগুলো পড়বেন, চিঠি সেন্সার হচ্ছে, ছেলে মাকে চিঠি লিখছে, মা ছেলেকে চিঠি লিখছে। বাংলায় চিঠি লিখলে সেই চিঠি আর যায় না, সেই জন্য ইংরেজিতে চিঠি লিখতে আরম্ভ করলেন শ্যামাপ্রসাদ এবং বৌদিকে লিখছে। কি হাস্যকর ব্যাপার, আমি তোমাকে চিঠি লিখছি ইংরেজিতে। একটি বন্দি পুত্রকে তিনি লেখেন, হয়তো তোমার সঙ্গে আর আমার দেখা হবে না। মায়ের সেই চিঠি পেয়ে বেদনার্ত শ্যামাপ্রসাদ লেখেন 15 জুন 1953, অর্থাৎ তার এক সপ্তাহের মধ্যে তিনি মৃত্যুবরণ করবেন। তিনি মাকে লিখছেন এবং তারা যেতে যেতে বলতো, আজকে লিয়া পাকিস্তান লড়কে লেঙ্গে হিন্দুস্তান, মুসলিম লীগ জিন্দাবাদ। এবং আজকে যারা জয় বাংলা বলে, বলি জয় বাংলা তো চোখের অসুখ, জয় বাংলা তো চোখের অসুখ। জিহাদিরা জয় বাংলা বলেছিল এবং শেখ মুজিব জয় বাংলার স্লোগান দিয়েছিলেন বাংলাদেশ গঠনের সময়, এবং জিহাদিরা সেই শেখ মুজিবকেই খতম করলো। ছদ্মবেশে তারা আজকে জয় বাংলা বলছে। আমরা পশ্চিম বাংলায় বলি জয় বাংলা চোখের অসুখ, ড্রপ দিন, ড্রপ দিন, এই বিষাক্ত চোখ না হলে সারবে না। এবং এতটা নির্লজ্জ, শ্যামাপ্রসাদের সৃষ্টি করা পশ্চিমবঙ্গে থেকে জয় বাংলা স্লোগান দিচ্ছে। বাংলাদেশে গিয়ে দাও, বাংলাদেশে গিয়ে দাও জয় বাংলা, তারা তোমাদের আপন করে নেবে। পশ্চিমবঙ্গে আমরা জয় বাংলাকে চোখের অসুখ বলি, অসুখ। আমরা ডাক্তারের কাছে যাই, ড্রপ নিয়ে আসি, কালো চশমা পরি, বাড়ির বাইরে বেরোই না, ঘরের ভেতর থাকি। কি হয়েছে? জয় বাংলা হয়েছে, জয় বাংলা হয়েছে। শেষে বলি, অনেক কিছু বলার রয়েছে, কিন্তু আমাকেও যেতে হবে। এবং আজকের দিনে সংকল্প আমাদের একটি, পশ্চিমবঙ্গকে বাঁচাতে হবে। এই জয় বাংলার বিভীষিকা থেকে মুক্ত করতে হবে পশ্চিমবঙ্গকে। বাংলাদেশের প্রধানমন্ত্রী এখানে এসে জয় বাংলা বলেন না, তিনি তার দেশে জয় বাংলা বলেন।
এইখানে যারা জিহাদি মানসিকতা পোষণ করে তারা জয় বাংলা বলতে থাকে। একদিন পশ্চিমবঙ্গকে জয় বাংলা মুক্ত করতে হবে। শ্যামাপ্রসাদের বলিদান দিবসে সেও সংকল্প আমাদের করতে হবে। শেষে বলি, জম্মু কাশ্মীরকে অনেক চেষ্টা করা হলো গত 70-72 বছর ধরে আলাদা করার ভারতবর্ষ থেকে, এবং এতটাই পাকিস্তানপন্থী, ভারত বিরোধী যে কিছু দল তাদের ম্যানিফেস্টো ইস্তাহারে 2024-এ লিখছে ধারা 370 ফেরত আনা উচিত। কাশ্মীরের মানুষ বলছে চাই না আমরা ধারা 370, আমরা ভালো রয়েছি, আমাদের মুক্তি দিন, আমরা শান্তিতে রয়েছি, বসবাস করছি, আমরা সমৃদ্ধ হচ্ছি, ধারা 370 চাই না। কিন্তু বিশেষ করে দুটো দল কংগ্রেস এবং সিপিএম তারা ধারা 370 লাগু করা হোক এই চেয়েছিলেন, এবং তৃতীয় দল তৃণমূল কংগ্রেস তারা ক্ষমতায় যবে আসবে ধারা 370 আবার লাগু করবে। তারা ক্ষমতায় যবে আসবে 29টা সিট পেয়ে ভাবছে ক্ষমতায় আসবে, 42টা পেলেও আসবে না কোনো ক্ষমতা। ধারা 370 এ জীবনে আনতে পারবে না ফেরত। এবং জম্মু কাশ্মীরে এইবারে ইলেকশন যখন হলো, 30 বছরে সর্বোচ্চ ভোট দান হয়েছে জম্মু কাশ্মীরে, এবং 2019 সালে ভোট দান হয়েছিল 19%, এইবারে হয়েছে 58% বেশি। এবং প্রত্যেকটা কনস্টিটুয়েন্সিতে, প্রত্যেকটা, বিশেষ করে 3টে পার্লামেন্টারি কনস্টিটুয়েন্সি যেটা ঘাটিতে, শ্রীনগর, বারামুলা, অনন্তনাগ, সেখানে 38% হয়েছে, 59% হয়েছে এবং 54% হয়েছে। এবং সবচেয়ে আনন্দদায়ক যে কথাটা, 18 to 59 ইয়ার্স যে এজ গ্রুপ, অর্থাৎ প্রথমবার যারা ভোট দিচ্ছে 18 to 59, সেই এজ গ্রুপে 80% of the electorate consists of the age group of 18 to 59 in Jammu and Kashmir. এক দেশ, এক সংবিধান লাগু হয়ে গেছে। এবং আজকে জম্মু কাশ্মীরের যদি আমরা দেখি পরিস্থিতি, সেই পরিস্থিতি দেখলে আজকে প্রথমবার জম্মু কাশ্মীরে পঞ্চায়েতি রাজের আন্ডারে ইলেকশন হলো, ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট কাউন্সিল গঠন হলো, এবং সেই ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট কাউন্সিলে ইলেকশন হলো, কোনো গোলাগুলি হয়নি, মারামারি হয়নি, দখলদারি কিচ্ছু হয়নি। 35,000 ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট কাউন্সিল নির্বাচিত হয়ে, মেম্বার নির্বাচিত হয়ে এলো। অনেক 70% ডিক্লাইন জঙ্গি হামলাতে, 81% রিডাকশন ইন সিভিলিয়ান ডেথ, 81% কমে গেছে জম্মু কাশ্মীরে জঙ্গি হামলায় মানুষ মরে না। এবং 2010 সালে 2026 54টা স্টোন পেল্টিং, পাথর ছোড়ার ইনসিডেন্ট ছিল 2010-এ, 2023-এ 0। 2010-এ 132টা হরতাল হয়েছিল, অর্গানাইজড হরতাল। 2023-এ কোনো হরতাল হয়নি, হরতালের বন্ধের কালচার উঠে গেছে জম্মু কাশ্মীর থেকে। আমি বলতে থাকতে পারি অনেক কিছু। প্রথমবার, আমি অনেকবার পথসভায় কথাটা বলেছি, প্রথমবার 40 বছরে শ্রীনগরে সিনেমা হল খুললো। মাল্টিপ্লেক্স বন্ধ হয়ে গেছিল, সিনেমা দেখতে দেবে না, সিনেমা হল বন্ধ করো, সেই সিনেমা হল 40 বছর পর আবার শ্রীনগরে খুলেছে। কাশ্মীরি পণ্ডিতরা তাদের নিজেদের উৎসব দিওয়ালি 32 বছর পর জম্মু কাশ্মীরে ঘাটিতে তারা উদযাপিত করেছে। সারদা মন্দির শঙ্করাচার্যের আবার পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। 1 কোটির উপর টুরিস্ট জম্মু কাশ্মীর ঘুরে এসছে এই গত 2 বছরে। এবং আগামী দিনে সর্বোচ্চ ব্রিজের উপর ট্রেন, এফিল টাওয়ারেরও আরো বেশি উঁচু, রামবান থেকে রিয়াসি, চেনাব নদীর উপর ট্রেনের অলরেডি ট্রায়াল রান হয়ে গেছে, সেই ট্রেন চলবে। অনেক আরো রয়েছে, আইআইটি, আইআইএম। আগে জম্মু কাশ্মীরে কোনো এম ছিল না, এখন এম হয়েছে। 7টা মেডিকেল কলেজ, আগে 4টে ছিল, 7টা মেডিকেল কলেজ হয়েছে।
94টা কলেজ আগে ছিল জম্মু কাশ্মীরে, এখন 147টা কলেজ হয়েছে। আরো 500 মেডিকেল সিট বেড়ে 500 থেকে বেড়ে সেটা 1300 হয়েছে। 3000 নার্সিং সিট হয়েছে। 4 লক্ষ বাড়ি বিদ্যুতীকরণ হয়েছে এবং আরো জনঔষধি থেকে শুরু করে চিকিৎসা ব্যবস্থা, বাড়ি বাড়ি জল পৌঁছানোর প্রকল্প, অর্থাৎ জম্মু কাশ্মীর আজকে ভারত এর প্রত্যেকটা রাজ্য যে সুবিধে পাচ্ছে সেই সুবিধে জম্মু কাশ্মীরের মানুষ পাচ্ছে। আমার মনে হয় যে শ্যামাপ্রসাদের প্রতি সর্বোচ্চ সম্মান হলো এই। কিছু মানুষ জিজ্ঞেস করেন যে শ্যামাপ্রসাদের স্মৃতিতে কোনো সৌধ বা মেমোরিয়াল নেই কেন? আমি বলি ধারা 370 বিলুপ্ত হওয়া, এক ভারত শ্রেষ্ঠ ভারত হওয়া, এক ভারত এক সংবিধান হওয়া, ভারত মহাশক্তি হিসেবে উঠে আসা, এই হলো সর্বোচ্চ শ্রদ্ধা শ্যামাপ্রসাদের প্রতি। এবং সেই জন্য যারা শ্যামাপ্রসাদের বিরোধিতা করে তারা ভারত বিরোধী, যারা এই সবের বিরোধিতা করে তারা ভারত বিরোধী। তাদের বিরোধিতা আমাদের করা উচিত। আজকের দিনে এই সংকল্প আমাদের নেওয়া উচিত এবং শ্যামাপ্রসাদকে স্মরণ করে প্রত্যেক বছর যাতে আমরা তাকে স্মরণ করে এই ভারতকে মহাশক্তি হিসেবে দেখতে পারি, যাতে তার জন্য আমাদের সংকল্প, আমাদের প্রচেষ্টা, অক্লান্ত পরিশ্রম যাতে আমরা করতে পারি, এই আজকে আমার কামনা। আপনারা সবাই ভালো থাকবেন। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ছিলেন বলে আজকে আমরা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছি। আমরা যাতে তার প্রতি সারা জীবন নিজেদের হৃদয়ের কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারি নিজেরা নিজেদের মতন করে, এবং তার বিরোধিতা যারা করে তাদেরকে আমরা যাতে এক্সপোজ করতে পারি প্রত্যেক পদে পদে, সেই শক্তি যাতে ঈশ্বর আমাদের দেয়, এই প্রার্থনা। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে। নমস্কার। ধন্যবাদ।